হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেখাপড়া ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমরা আইনীয় যৌগের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই দেখাটা খুবই দরকার আছে। যদি না দেখে থাকো তাহলে এখনই ভিডিওটিকে দেখো। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডিং। সমযোজী বন্ধন, যেটা ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। যদি প্রথম লেকচারটা ফলো করে থাকো, আমি যখন রাসায়নিক বন্ধনের সংজ্ঞা বলেছিলাম এবং বলেছিলাম রাসায়নিক বন্ধন বহু প্রকারের, তার মধ্যে আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন আছে। আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের সাপেক্ষে যখন আমি রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা বলেছিলাম, তখন আমি দুটো টার্ম নিয়ে বলেছিলাম। কী কী টার্ম ছিল? একটা হলো ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন। ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন। আর একটা টার্ম আমি ইউজ করেছিলাম, সেটা হলো ইলেকট্রন জোড় গঠন। ইলেকট্রন জোড় গঠন। এখন স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন এটা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আয়নীয় বন্ধনে পড়েছিলাম কি হয় না, একটা পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থির লাভের জন্য বাইরের কক্ষপথে একবার ইলেকট্রন অন্য একটা পরমাণু সর্বোচ্চ কক্ষপথে দিয়ে দেয়। এর ফলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন উৎপন্ন হয় এবং এরা স্থির তৈরি আকর্ষণের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই আয়নীয় বন্ধনটা সৃষ্টি করে। আর এদের ত্রিমাত্রিক গঠন আমরা দেখেছিলাম কীভাবে ত্রিমাত্রিক গঠনটা সৃষ্টি হয়। তাহলে আমাদের কাছে এখন ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন, অর্থাৎ যেটা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে ঘটে সেটা আমাদের কাছে এখন ক্লিয়ার। ইলেকট্রন জোড় গঠন বা ইলেকট্রন শেয়ারিং, ইলেকট্রন শেয়ারিং এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এটা খুব 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 ইম্পর্টেন্ট আছে। তো এটাকে বোঝানোর জন্য এখানে কী ঘটে একটু বলে দিই। এক বা একাধিক পরমাণু পরস্পরের কাছাকাছি আসে, তাদের অষ্টক পূর্তির জন্য, ঠিক আছে, অষ্টক পূর্তির জন্য যদি সেটা হিলিয়াম, লিথিয়াম আর বেরিলিয়াম না হয়, কারণ তারা তো অষ্টপূর্তি নয়, তারা দ্বৈত সূত্র ফলো করে, এই জন্য প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন চাই, যেটাই তাদের শেষ কক্ষপথ। তাহলে এই তিনটে পরমাণু ছাড়া বাকি সকল পরমাণু অষ্টপূর্তির জন্য পরস্পরের কাছাকাছি এসে এক বা একাধিক ইলেকট্রন এটা শেয়ার করবে। ঠিক আছে, মানে ধরে নিচ্ছি দুটো পরমাণু এলো এ আর বি, দেখা যাবে এ বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন চাই, তাহলে অষ্টপূর্তি ঘটবে। এর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন চাই, তাহলে অষ্টপূর্তি ঘটবে। তখন এরা কি করে, এ একটা ইলেকট্রন এঁকে দেয় আর এ একটা ইলেকট্রন এঁকে দেয়, নিয়ে এরা ওই যে ইলেকট্রন জোড়টা উৎপন্ন হলো, ইলেকট্রন জোড়টা, সেটা এরা সমভাবে ব্যবহার করে, মানে একবার বি ব্যবহার করবে, একবার সেটা এ ব্যবহার করবে। এটা কেন বলছি, ইলেকট্রন জোড় গঠন বা ইলেকট্রন শেয়ারিং। এইবার আমরা সমযোজী বন্ধনটা আরও ভালোভাবে দেখব কীভাবে তৈরি হচ্ছে বা কীভাবে গঠিত হচ্ছে। তাহলে প্রথমে আমরা H2 অণুর ক্ষেত্রে দেখব এবং ধীরে ধীরে সেটা জটিল হতে থাকবে এবং প্রত্যেকটা আমরা জানার চেষ্টা করবো ভালোভাবে। তো এটা মুছে দিচ্ছি। প্রথমে যে আসছে, আচ্ছা এটা মুছে দিই। প্রথমে যেটা আসছে 1 নম্বর এক্সাম্পল, সেটা হলো H2 অণু। H2 অণু বা হাইড্রোজেন অণু, হাইড্রোজেন গ্যাস অণু বলা যেতে পারে। আমি যখন আয়নীয় বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে আমরা সর্বস্থ কক্ষপথে ইলেকট্রনগুলো নিয়ে ডিল করব। আমরা ইন্টারেস্টেড নই তাদের ভিতরে কতগুলো ইলেকট্রন আছে, আমরা শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো দিয়ে ইন্টারেস্টেড। ঠিক আছে, এবং সেটাকে আমরা কীভাবে দেখাবো, এই ডটের আকারে দেখাবো। যেহেতু হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে বাইরের কক্ষপথে, তাই এক ইলেকট্রন ডটেড হিসেবে দেখাবো, আর এই হাইড্রোজেনের ক্ষেত্রেও আমরা ডটেড হিসেবে দেখাবো। যখন এরকমভাবে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের কাছাকাছি আসবে, তখন এদের তো স্থিতিশীলতা দরকার হবে, স্থিতিশীলতা অর্জন করতে হবে। তো কীভাবে স্থিতিশীল হবে? নিষ্ক্রিয় মৌলের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে। নিকটতম কী আছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, যেটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, মানে প্রথম কক্ষপথে যেটাই তার শেষ কক্ষপথ, সেটা হলো ইলেকট্রন বিন্যাস হলো 2। এইবার এখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কি এই হিলিয়ামের সুস্থির বিন্যাস লাভ করা যেতে পারে?
মানে দুটো হাইড্রোজেনে কি পেতে পারবে, এটা ভাবতে হবে। ধরে নিচ্ছি এই হাইড্রোজেনটা যদি এই ইলেকট্রনটাকে দিয়ে দেয়, তাহলে কি হবে, এ এইচ প্লাস হয়ে যাবে, আর এ কি হবে, এটা এইচ মাইনাস হয়ে যাবে। তাহলে এর বাইরে কক্ষপথে তো কোনো ইলেকট্রনই থাকবে না, আর এর বাইরে কক্ষ দুটো ইলেকট্রন থাকবে, মানে একজন স্থিতিশীল হয়ে যাচ্ছে আর একজন হচ্ছে না। তাহলে এরকমভাবে কিন্তু এরা বন্ধন করবে না, দুজনাই স্থিতিশীল হতে হবে তো, ঠিক তো? একজন লস হচ্ছে আর একজন ভালো হচ্ছে, এরকমভাবে তো কেউ পরস্পরের সাথে বন্ধন করবে না, এটা এগ্রিমেন্ট করছে। দুজনেরই ভালো হবে, তারপরে তো এগ্রিমেন্টটা সাইন করবে, সেরকমভাবেই। তো এরা কি করবে, এরা তাহলে এবারে ইলেকট্রন জোড় গঠন করবে। এটা কাছে এবারে এদের অপশন, এই ইলেকট্রনটা এরকমভাবে দেবে, এই ইলেকট্রনটা এরকমভাবে দেবে। পরের স্টেপে এদের মাঝখানে এরকম দুটো ইলেকট্রন থাকলো, এই হাইড্রোজেনটা একবার এই দুটো ইলেকট্রন নিজের কাছে রাখবে, আর এই হাইড্রোজেনটা একবার নিজের কাছে ইলেকট্রন দুটো রাখবে। ওকে, এইবার নেক্সট স্টেপে আমি দেখাবো এরকম হবে, সেটা হলো সমযোজী বন্ধনটা ড্যাশের আকার দেখাচ্ছি। এই যে ইলেকট্রনগুলো ডটের আকারে দেখাচ্ছি, এটা আমি বলবো লুইস ডট গঠন, লুইস ডট গঠন। আর এই ড্যাশের আকারে দেখাচ্ছি এটা বললো ড্যাশ গঠন। তাই লুইস ডট গঠন আর ড্যাশ গঠন দুটো দেখানোর মাধ্যমে আমরা সমযোজী বন্ধন নিয়ে ভালোভাবে এক্সপ্লেনেশন করতে পারছি। তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে H2 উৎপন্ন হচ্ছে, H2 উৎপন্ন হয়ে গেল। এবার বাড়িতে কাজ থাকলো F2, এটা বাড়িতে কাজ থাকলো এর এরকমভাবেই লুইস ডট গঠন এবং ড্যাশ গঠনটা করতে হবে, এটা বাড়িতে হোম টাস্ক থাকলো। বলে দিই এরকম কিন্তু পরীক্ষায় থাকে, মাধ্যমিক পরীক্ষায় এরকমই কোশ্চেন থাকবে সমযোজী বন্ধন থেকে, যে ইলেকট্রন ডট আঁকো বা লুইস ডট গঠন আঁকো বা ড্যাশ গঠন আঁকো, এই ধরনের প্রশ্ন থাকে। এটা পরীক্ষা 2017 সালে মাধ্যমিক এসেছিল, মাধ্যমিক 2017 সালে এসেছিল। ঠিক আছে, তো নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট যেটা হলো সেটা আমাদের হচ্ছে HCl। HCl এটা আমরা অণু বলতে পারি, আর যেহেতু HClটা আসলে গ্যাসিয়াস হিসেবে থাকে, গ্যাস, তাই আমি HCl গ্যাস নিচ্ছি। কি হয়, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন। এবার আমি বললাম বাইরে কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে সেটা কিন্তু আমাদের ডটের আকারে দেখাতে হবে, ডটের আকারে দেখাতে হবে। হাইড্রোজেন বাইরে কক্ষপথে একটা ইলেকট্রন আছে দেখালাম, আর ক্লোরিনে কটা আছে, 7টা, কারণ এই হ্যালোজেন। এরকমভাবে বলা যেতে পারে যে 7-এর এতে অবস্থান করছে, তাই এর 7টা ইলেকট্রন থাকবে সর্বস্থ কক্ষপথে, এরকমভাবে বলা যায়। তো 7টা ইলেকট্রন দেখিয়ে দিলাম। এইবার এখানে কোনো রকমভাবেই ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কিন্তু বন্ধন গঠন সম্ভব নয়, তাই এরা কি করবে, ইলেকট্রন জোড় গঠন করবে বা ইলেকট্রন শেয়ার করবে। এই একটা ইলেকট্রন এখানে দেবে, এই একটা ইলেকট্রন এরকম দেবে, নিয়ে মাঝখানে দুটো ইলেকট্রন, ক্লোরিনের একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। এবার কী হবে, এরকমভাবে ক্লোরিনটা তার অষ্টক পূর্তি করলো, আবার হাইড্রোজেনটাও দ্বৈত সূত্রের দরুন নিকটতম নিউক্লিয়াস হিলিয়ামের সুস্থিরোমিনাস লাভ করলো, উভয় স্থিতিশীল হলো, আর এদের মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি হলো HCl। ইলেকট্রনগুলো কিন্তু এখনও দেখাতে হবে, ঠিক আছে, ইলেকট্রনগুলো কিন্তু দেখাতে হবে। ড্যাশ লেখার পরেও কিন্তু এই ডটের মাধ্যমে ইলেকট্রনগুলো দেখাতে হবে, যেগুলো এই বন্ধনে অংশগ্রহণ করেনি, এগুলোকে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো এরকমভাবে HCl অণুটা বা HCl গ্যাসটা তৈরি হচ্ছে। নেক্সট যেটা সেটা হলো হোমওয়ার্ক, এই সেটটা, এটা তোমরা বাড়িতে করবে। ওকে, পরে 3 নম্বর যেটা আসছে সেটা আমরা আয়নীয় যৌগের ধর্মগুলিতে আলোচনা করছিলাম, H2O নিয়ে করেছিলাম তো। এবার সেটা আমরা এবার সমযোজী বন্ধনটা কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখাবো। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো দেখতে হবে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন তৈরির মাধ্যমে H2O বা জলের অণু তৈরি করে। এবার এখানে দেখতে পারবে একটা অক্সিজেন পরমাণু রয়েছে আর দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে। যে পরমাণুর সংখ্যাটা কম থাকবে সেটা সবসময় কিন্তু আমরা সেন্টার রাখবো। অক্সিজেন একটা রয়েছে, তাহলে অক্সিজেনটা সেন্টার রাখলাম, আর দুপাশে দুটো হাইড্রোজেন রাখলাম। এইবার ভ্যালেন্স ইলেকট্রনগুলো দিয়ে দিই, মানে যোজতা ইলেকট্রনগুলো।
এর কটা হবে? 6টা হবে, এরকম দেখাচ্ছি। আর এই এক ইলেকট্রন, এই এক ইলেকট্রন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। 8 নম্বর হচ্ছে অক্সিজেনটা 2টো ইলেকট্রন প্রথম কক্ষপথে, 6টা ইলেকট্রন বাইরের কক্ষপথে, যেটা আমরা বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন দেখিয়েছি। এবার কী করবে? এই এক ইলেকট্রন দেবে, এই এক ইলেকট্রন দেবে, এই একটা বন্ধন হলো, এই এক ইলেকট্রন দিল, এই এক ইলেকট্রন দিল, নিয়ে আরটা বন্ধন হলো। এবার এটাকে এরকমভাবে দেখাতে পারি। এইবার অক্সিজেনটা নিজের অষ্টক পূর্তি করে নিল, ঠিক আছে? 8 ইলেকট্রন অষ্টক পূর্তি হয়ে গেল। আর এই হাইড্রোজেনগুলো হিলিয়ামের সুইচের বিন্যাস লাভ করবে। তাহলে কি উৎপন্ন হলো? এইবার কিন্তু আমরা যখন বন্ধনটা আঁকবো না, ড্যাশ গঠনটা, ড্যাশের যে বন্ধনটা আঁকবো, মাথায় রাখতে হবে এটা কিন্তু এটা কৌণিক হবে, এরকমভাবে হবে। এটা গঠনটা এরকম হয় কেন, মানে এর যে জিওমেট্রিটা এরকম হয় কেন, সেটা তোমরা পরে 11-12 সায়েন্সে গিয়ে খুব ভালোভাবে জানবে। অনেক থিওরি আছে এর পেছনে। আপাতত এরকমভাবে বোঝা যেতে পারে যে যেহেতু 2 ইলেকট্রন রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটো, আর এই বন্ধন ইলেকট্রন জোড় উভয়ই তো ঋণাত্মক আধানগ্রস্ত, তাই এদের মধ্যে বিকর্ষণ কাজ করে, এই জন্য এটা এরমভাবে এর টিল্ট হয়ে যায় বা একটু কৌণিক হয়ে যায়। কিন্তু এর পিছনে আরও অনেক থিওরি আছে, সেগুলো তোমরা আরও হায়ার স্টাডিজে গিয়ে জানবে। তাহলে আপাতত মনে রাখতে হবে জলের অণুটা এরকম একটু কৌণিক হয়। কি যে এই HClটা পড়লাম, জল অণু পড়লাম, এগুলোর লুইস ইলেকট্রন ডট গঠন বা লুইস ডট গঠনটা মাধ্যমিক 2007 সালে পড়েছে, মাধ্যমিক 2007 সালে পড়েছে। তাই এটা কিন্তু বাড়িতে খুব প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে তীব্র ঝাঁঝালো গন্ধ। যখনই অ্যামোনিয়া দেখবে বা NH3 দেখবে, মাথায় চলবে তীব্র ঝাঁঝালো গন্ধ ওঠে, ঠিক আছে? এই জানার দরকার আছে, এটা বললাম। নাইট্রোজেনটা একটা আছে, আর 3 পরমাণু হাইড্রোজেন আছে। নাইট্রোজেন সংখ্যা কম হওয়ায় নাইট্রোজেন সবসময় আমি সেন্টার রাখবো। এইবার এটা কিন্তু এবার আমি হাইড্রোজেনগুলোকে এরকমভাবে দেখাবো, ঠিক আছে? নাইট্রোজেনে কতগুলো ইলেকট্রন আছে বাইরে? নাইট্রোজেনের বাইরে ইলেকট্রন আছে 5টা, এরকম। আর হাইড্রোজেনের বাইরে কক্ষপথে 1 ইলেকট্রন আছে, এরকম। এবার কি করবে? এই 1 ইলেকট্রন দেবে, এই 1 ইলেকট্রন দেবে, এই 1 ইলেকট্রন দিল, এই 1 ইলেকট্রন দিল, এই 1 ইলেকট্রন দেবে, এই 1 ইলেকট্রন দেবে, নিয়ে যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে এখানে 2 ইলেকট্রন চলে এলো, নাইট্রোজেন আছে এখানে, আর এখানে 2 ইলেকট্রন চলে এলো, হাইড্রোজেন আছে এখানে, 2 ইলেকট্রন চলে এলো, হাইড্রোজেন আছে এখানে। আর যেটা এই বন্ধনে অংশগ্রহণ করেনি, নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা, সেটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে কি হলো? নাইট্রোজেন অষ্টক পূর্তি ঘটে গেল। ওকে, এবার হচ্ছে হাইড্রোজেনের হিলিয়ামের সুস্থির বিন্যাস, হিলিয়ামের সুস্থির বিন্যাস, হিলিয়ামের সুস্থির বিন্যাস যেটা উৎপন্ন হবে। আবার এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে নাইট্রোজেনে কিন্তু গঠনটা আমরা এরকম আঁকতে হবে, মানে জিওমেট্রিটা যেটা হয় বা আকৃতিটা বা শেপটা যা কিছু বলা যেতে পারে এরকম। আর এখানে থাকবে ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা। এর পিছনেও সে একই থিওরিটা কাজে লাগবে, যে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঋণাত্মক আধানটা আর এই বন্ধন ইলেকট্রন জোড়ের ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। এর ফলে এই যে গঠন হওয়ার কথা ছিল তার থেকে এটি কিন্তু কৌণিক টাইপের হবে। এরকমভাবে আপাতত মনে রাখতে হবে। পরে যখন তোমরা হায়ার স্টাডিজে পড়বে, ওগুলো অনেক থিওরি ডেভেলপ হয়েছে, অনেক থিওরি আছে, সেগুলোর সাথে এগুলো এক্সপ্লেন করা যায় এরকম শেপ হয় কেন। তার আপাতত এগুলো জাস্ট মনে রাখা। আপাতত আমরা যে 4টি অণু নিয়ে আলোচনা করলাম, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা এক বন্ধন ছিল, সেটা H2 ক্ষেত্রে হোক, HCl ক্ষেত্রে হোক, জলের ক্ষেত্রে বা অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা এখানে এক বন্ধন দেখেছিলাম। এবার যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিবন্ধন। তার মধ্যেই যেটা আসছে প্রথমে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণু। কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ত্যাগ করি শ্বসন প্রক্রিয়ায়, আর উদ্ভিদ কী করে? গ্রহণ করে, নিয়ে সারা সংশ্লেষের কাজে লাগায়, নিয়ে নিজের খাদ্য গ্লুকোজ উৎপন্ন করে, তারপর সেখান থেকে
অক্সিজেন গ্যাস ত্যাগ করে। জাস্ট একটু বলে দিলাম মনে রাখার জন্য, জানার জন্য, জেনারেল নলেজ। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন একটা আছে, অক্সিজেন দুটো আছে। কার্বনকে সেন্টারে রাখবো। কার্বনে কটা ইলেকট্রন আছে বাইরে? কার্বন বাইরে কার্বন কত নম্বর পড়ছে আগে জানতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন 6 নম্বরে। প্রথমে দুটো, তারপরে 4টে। তো বাইরে 4টে ইলেকট্রন আমি দেখাচ্ছি কারণ একটু পরে বুঝতে পারবে। আর এদিকে দুটো অক্সিজেন আছে। অক্সিজেনের বাইরে কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। 6টা ইলেকট্রন থাকে, এরকমভাবে দেখাচ্ছি। এইবার অক্সিজেনের 2টো ইলেকট্রন চাই বাইরে কক্ষপথে 8 ইলেকট্রন করার জন্য, ঠিক আছে। আর অক্সিজেনের, এই অক্সিজেনেরও কিন্তু সে 8 ইলেকট্রনই চাই, মানে আর 2টো ইলেকট্রন চাই, তাহলে অষ্টপূর্তি হবে। এই কার্বনেটে আর কটা ইলেকট্রন চাই? 4টে ইলেকট্রন চাই। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই কোনো মতেই 4টে ইলেকট্রন কোনো পরমাণু ছাড়তে পারবে না, বা 4টে ইলেকট্রন কোনো পরমাণু গ্রহণ করতে পারবে না। মানে এমন কোনো তুমি তোমরা আয়নিক বন্ধন দেখতে পারবে না যেখানে কোনো একটা পরমাণু 4টে ইলেকট্রন ত্যাগ করে দিল অথবা 4টে ইলেকট্রন গ্রহণ করলো। এটা সম্ভব নয়, কারণ এটা খুবই হায়ার এনার্জি ইনভলভ করে, হায়ার এনার্জেটিক্যাল প্রসেস, যেগুলো সাধারণত হয় না। এই কারণে তোমাদের মাথায় এটা প্রশ্ন আসতেই পারে যে কার্বনটা যদি 2 ইলেকট্রন এঁকে দিয়ে দেয়, এই 2 ইলেকট্রন এঁকে দিয়ে দেয়, তাহলেই তো হয়ে গেল। আর এই প্রথম গ্রহ 2 ইলেকট্রন আছে, তাহলেই তো আয়নি বন্ধন হয়ে গেল। তাহলে সমযোজী বন্ধন কেন হবে? আয়নি বন্ধনটাই তো হবে না, কারণ আমি একটু আগে বললাম যে 4টে ইলেকট্রন কিন্তু কেউ ত্যাগ করতে পারবে না, বা 4টে ইলেকট্রনই বা কেউ গ্রহণও করতে পারবে না। তাই এটা কিন্তু হবে না যে 4টে ইলেকট্রন ত্যাগ করে দিল, স্থিতিশীল হয়ে গেল, এটা কিন্তু ঘটবে না। তো কী করবে? সমযোজী বন্ধন করবে। অক্সিজেন এরকম হবে, অক্সিজেনের সাথে 1 ইলেকট্রন দিল, 1 ইলেকট্রন দিল, 1 ইলেকট্রন দিল, 1 ইলেকট্রন দিল। যেটা হবে সেটা হচ্ছে এরকম। এটা নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো বন্ধন অংশন করেনি, আর এখানে সেন্টারে থাকবে 1টা 2টো 3টে 4টে, আবার এখানে কার্বন থাকলো, মাঝখানে থাকলো 1টা 2টো 3টে 4টে, অক্সিজেন আর দুটো, মানে দুজোড়া ইলেকট্রন জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যেগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করেনি। এবার আমাকে এটা এভাবে লিখতে পারি, 2 ইলেকট্রন, একটা বন্ধন হলো, এই 2 ইলেকট্রনে আরেকটা বন্ধন হলো, দ্বিবন্ধন তৈরি হয়ে গেল। এখানে অক্সিজেনটা থাকলো তার দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নিয়ে, আবার এখানে একটা বন্ধন হবে, এই 2 ইলেকট্রনের আরেকটা বন্ধন নিয়ে এখানেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উৎপন্ন হয়ে গেল। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড অণুর ক্ষেত্রে কীরকমভাবে লুইস গঠন এবং ড্যাশ গঠনটা আঁকবো জেনে নিলাম। আর অনেক জনের কনফিউশনটা হয় যে এটা আয়নীয় যৌগ হয় না কেন, সেটাও একটু বলে দিলাম। এরপরে নেক্সট যে প্রবলেমটা হলো, এভাবে লিখি C2H4, ঠিক আছে। C2H4 অণু, ইথিলিন অণু। কার্বন এখানে 2টো রয়েছে, হাইড্রোজেন এখানে 4টা আছে। তাহলে অবশ্যই কার্বনগুলোকে আমি মাঝখানে রাখবো। তাহলে এখানে একটা কার্বন লিখলাম, এখানে একটা কার্বন, আর হাইড্রোজেন 4টা আছে। তাহলে কি করব? এই হাইড্রোজেনগুলো এরকমভাবে লিখে দেবো। এরকমভাবে লেখার পিছনে কারণটা একটু পরে বোঝা যাবে। এদিকে ইলেকট্রন একগুলো দিয়ে দিয়ে আগে। কার্বনের বাইরে 4টি ইলেকট্রন থাকে, বাইরে কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, 2 ইলেকট্রনের সঙ্গে বন্ধন করবে, এই জন্য আর 2 ইলেকট্রন এগিয়ে রাখছে। এইবার কি হবে এটা দেখতে হবে ভালোভাবে। হাইড্রোজেনের প্রত্যেকটার বাইরে একটা ইলেকট্রন আছে, আচ্ছা এটা ভাবে লিখি। তা হাইড্রোজেনগুলো তাহলে এই যদি একটা ইলেকট্রন এখানে দেয়, এই যদি একটা ইলেকট্রন দেয়, দুটো হয়ে গেল। এই যদি একটা ইলেকট্রন দেয়, এই যদি একটা ইলেকট্রন দেয়, এখানে 2 ইলেকট্রন জোড়, মানে সমযোজী বন্ধন হয়ে গেল। এখানে একটা ইলেকট্রন দিলে, এখানে একটা ইলেকট্রন দিলে হয়ে গেল, এখানে একটা ইলেকট্রন জোড় দিলে, এখানে একটা জোড় দিলে হয়ে গেল। মানে হাইড্রোজেনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা হিলিয়ামের সুত্রীয় বিন্যাস পেয়ে যাচ্ছি, কিন্তু কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে 2 ইলেকট্রন রয়েছে, আর এখানে দুটো, এখানে দুটো, মানে 6টা হলো। এখনও 2 ইলেকট্রন চাই, তাহলে সেটা কোথা থেকে পাবে? এই কার্বন থেকে পাবে। এই কার্বন থেকে 1 ইলেকট্রন নিল, 1 ইলেকট্রন দিল, 1 ইলেকট্রন নিল, 1 ইলেকট্রন দিল। এরকমভাবে আমার যেটা দাঁড়াবে সেটা যদি সিম্পলিফাই করি, মাঝখানে কটা ইলেকট্রন থাকছে? 4টে।
এর মাঝখানে 4টি ইলেকট্রন থাকছে, তাও কার্বন। তারপরে এখানে দুটো হাইড্রোজেন, দুটো ইলেকট্রন হাইড্রোজেনের মাঝখানে, এখানে দুটো ইলেকট্রন হাইড্রোজেনের মাঝখানে, এখানে দুটো ইলেকট্রন হাইড্রোজেনের মাঝখানে, আর এখানে দুটো ইলেকট্রন কার্বন হাইড্রোজেনের মাঝখানে। দেখি এর অষ্টক পূর্তি ঘটে গেছে এরকমভাবে 2 2 4 2 6 2 8, ঠিক আছে। আর এই কার্বনটাও সিমিলার ওয়েতে অষ্টক পূর্তি ঘটে গেছে, এই হাইড্রোজেনেরও অষ্টক পূর্তি ঘটে গেছে, এই হাইড্রোজেনের অষ্টক পূর্তি ঘটে গেছে, এটারও সেম। সরি হাইড্রোজেনের কী হচ্ছে, হিলিয়ামের সুস্থির বিন্যাস লাভ করেছে, এই হাইড্রোজেনও হিলিয়ামের সুস্থির বিন্যাস লাভ করেছে, এটারও সেম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো যেটা হবে সেটা আমি এবার দেখাবো, এরকম হবে দুটো ইলেকট্রন মানে দুটো বন্ধন, আর এদিকে একটা সিঙ্গেল বন্ধন, মানে এক বন্ধন, সিঙ্গেল বন্ধন বলছি, হ্যাঁ সিঙ্গেল বন্ড। আর এদিকে একটা কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এখানে একটা কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এখানে একটা কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। এবার এরকমভাবেই কেন আমি লিখবো, এরকমভাবে লেখার কোনো কি আমাদের কোনো শর্ত আছে? অবশ্যই আছে, যেটা তোমরা আবার সেই হায়ার স্টাডিজে গিয়ে জানবে, কারণ এর পেছনে অনেক থিওরি কাজ করে। পরে গিয়ে জানবে যে ভ্যালেন্স বন্ড থিওরি, এরকম অনেক থিওরি আছে যেগুলো সাহায্যে এটা এক্সপ্লেন করা যায় এরকম গঠন আকৃতি হয় কেন। আপাতত এটা এরকমভাবে মনে রাখতে হবে, যেরকম গঠন আকৃতি এরকমই হয়। নেক্সট যেটা আসছে, সাত নম্বরে নাইট্রোজেন অণু, খুব ইম্পর্টেন্ট, যেটা বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ পাই, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন অণু বা নাইট্রোজেন গ্যাস বলতে পারছি, এটা ক্ষেত্রে বাতাসে সর্বোচ্চ পরিমাণ থাকে, প্রায় 78% থাকে, কারণ এটা অত্যন্ত স্থিতিশীল হয়। এই স্থিতিশীলতার পিছনে রহস্যটা একটু পরেই আমরা বের করব। দুটো নাইট্রোজেন এরকমভাবে রয়েছে, তার বাইরে কটা ইলেকট্রন আছে, তার বাইরে 5টা করে ইলেকট্রন আছে। তো দিদি তো এবার কি করবে, এই একটা ইলেকট্রন এখানে দেবে, এই একটা ইলেকট্রন এখানে দেবে, একটা বন্ধন জোড় হলো, এই একটা ইলেকট্রন এখানে একটা দিল, এই একটা ইলেকট্রন দিল, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন দিল। মানে যদি 3 জোড়া ইলেকট্রন জোড় গঠন করে তবেই কিন্তু এর অষ্টক পূর্তি ঘটা সম্ভব নাইট্রোজেনের ক্ষেত্রে। আগে যদি এক জোড়া ইলেকট্রন জোড় আছে, তাহলে বাইরের কক্ষপথে 3টে ইলেকট্রন রয়েছে আর 3টে, সেই 3 জোড়া ইলেকট্রন জোড় যদি গঠন করতে পারে কোনো একটা পরমাণুর সাথে, তাহলে কিন্তু নাইট্রোজেনে বন্ধন করা সম্ভব, ক্রমবন্ধন সমযোজী বন্ধন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, কটা ইলেকট্রন, 1 2 3 4 5 6টা নাইট্রোজেন। এই ইলেকট্রনগুলো কিন্তু এরকমভাবে দেখাতে হবে। এরপর পরবন্ধন 1 2 3, আর যেগুলো এই বন্ধন অংশগ্রহণ করেনি নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো, সেগুলো এরকমভাবে দেখাবো। সেটা হচ্ছে N2 অণু বা নাইট্রোজেন গ্যাসের অণু। এখন যেটা মজার ব্যাপার, এখানে 3টি বন্ধন আছে, 3টি বন্ধন থাকার কারণে এই N2 অণুর বন্ধনটা কিন্তু খুবই স্ট্রং হয়। 3টে বন্ধন আছে, খুব স্ট্রং। একটা তোমাকে বলা হলো একটা কাঠি ভেঙে দেখাতে, খুব সহজে ভেঙে দিতে পারবে। 2টো কাঠি দিলে একটু কঠিন হবে, কিন্তু ভাঙতে পারবে। 3টি কাঠি দিলে সেটা ভাঙা যাবে না এমনটা নয়, কিন্তু ভাঙতে আরেকটু পরিশ্রম করতে হবে। সেরকমভাবেই এই N2-র ক্ষেত্রে 3টি বন্ধন থাকার কারণে এটা কিন্তু খুব সহজে কিন্তু ব্রেক করা যায় না, মানে খুবই স্থিতিশীল হয়। এই জন্য বাতাসে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। এরপরে 8 নম্বরটা যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসিটিলিন, C2H2। এই ইথিলিন, অ্যাসিটিলিন এগুলো কিন্তু আমরা পরে জৈব রসায়ন যখন পড়ব তখন আমরা ও সম্পর্কে আর ডিটেলস আলোচনা করব, কিন্তু আপাতত এদের মধ্যে বন্ধনটা এরকমভাবে মনে রাখতে হবে। এখানে কার্বনও দুটো আছে, হাইড্রোজেনও দুটো আছে, কিন্তু আমাদের লিখতে হবে কার্বনগুলো একটু মাঝখানে, এটাই শর্ত। হাইড্রোজেন বাইরে ইলেকট্রন একটা, এখানে কটা ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন আছে কার্বনের বাইরে কক্ষপথে। তাই 1টি ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেন 1টি ইলেকট্রন সংযোগ বন্ধন করবে, সেটা পড়ে থাকলো কটা, 3টে লিখে দিলাম এখানে। আর এখানে 1টি ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেনের, কার্বনেরও এদিকে 1টি ইলেকট্রন দিয়ে এর সঙ্গে সংযোগ বন্ধন করবে, আর বাকি যে 3টে ইলেকট্রন সেটা এর মধ্যে লিখলাম। এটা ইলেকট্রন এটা এখানে দিল, এখানে একটা ইলেকট্রন দিল, এটা একটা দিল, এটা একটা দিল। এক নম্বর ইলেকট্রনটা এখানে দিল, একটা ইলেকট্রনটা এখানে দিল, এইটা এখানে, এটা এখানে, আর এটা এখানে।
তাহলে হাইড্রোজেনটা কী হবে, এখানে মাঝখানে 2টো ইলেকট্রন কার্বন, আর এখানে মাঝখানে 6টা ইলেকট্রন, সরি এরকম কার্বন। তো হাইড্রোজেনে হিলিয়াম 3 সাফ হয়ে গেল, এই হাইড্রোজেনেরও হয়ে গেল, এই কার্বনেরও হয়ে গেল, আর এই কার্বনেরও হয়ে গেল। তাহলে যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড কার্বন, 3টে বন্ধন, ট্রিপল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তো এইটা হলো অ্যাসিটিলিন অণুর গঠন। আমরা তাহলে N2 আর অ্যাসিটিলিন মানে C2H2 এই ক্ষেত্রে দেখলাম যে ত্রিবন্ধন রয়েছে, 3টি বন্ধন রয়েছে, ত্রিবন্ধন, 1টি 2টি 3টি ত্রিবন্ধন। তাহলে এদের ক্ষেত্রে ত্রিবন্ধন দেখা যায়। এবার একটা দুটো খুবই মজার কোশ্চেন আলোচনা করব, সেটা একটু বলে দিই একটু, যে O2 ক্ষেত্রে কি আমরা এই সিমিলার ওয়েতে লুইস ডট গঠন আঁকতে পারবো? উত্তর হবে না। কারণ আমরা যদি আঁকি, এটা এঁকে ফেলি কোনোভাবে, বেশ আঁকি একটু। এবারে প্রভূত কটা ইলেকট্রন আছে? 6টা। এবারে প্রভূত কটা ইলেকট্রন আছে? 6টা। এই 2 ইলেকট্রন চাই, এর 2 ইলেকট্রন চাই, তাই এ কী করবে, সরি এটা একটু এখানে দিই, এরা এভাবে শেয়ারিং করবে, নিয়ে অক্সিজেন এরমভাবে উৎপন্ন হলো। এখানে কি তোমরা কোনো জায়গায় বিজোড় ইলেকট্রন দেখতে পাচ্ছ? না, এখানে জোড়া জোড়া ইলেকট্রন রয়েছে। কিন্তু যখনই এই O2-র যে এক্সপেরিমেন্টাল যে রেজাল্টগুলো দেখা গেল, তখন দেখা গেল যে এর গঠনাকৃতিতে বিজোড় ইলেকট্রন উপস্থিত রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। কারণ বিজোড় ইলেকট্রনটা খুবই ভাইটাল। কি? অবশ্যই ভাইটাল। কারণ কোনো একটা পরমাণু বা কোনো একটা যৌগের ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে যদি নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, মানে বিজোড় ইলেকট্রন যদি থাকে, তাহলে তারা কিন্তু পরাতড়িচুম্বকীয় হয় বা পরাতড়িধর্মী বা প্যারাম্যাগনেটিক। এই ধর্মের জন্য তারা কোনো একটা চৌম্বক পদার্থকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। তাহলে কিন্তু এটা খুবই ভাইটাল যে কোনো একটা পরমাণুর মানে কোনো একটা অণুর বিজোড় ইলেকট্রন আছে কি নেই। যেটা দেখা যায় অক্সিজেনের ক্ষেত্রে দেখা গেছে আছে, কিন্তু এই গঠনাকৃতিতে দেখছি নেই। তাহলে এই গঠনাকৃতি কিন্তু আমরা আঁকতে পারবো না, এটা ভুল। তাহলে O2 অণুর ক্ষেত্রে আমরা লুইস ডট গঠনটা আঁকতে পারবো না। আমরা সমযোজী যৌগ সম্পর্কে জানলাম, মানে সমযোজী বন্ধনটাকে জানলাম, তারপরে দেখলাম সমযোজী যৌগ কী তৈরি হচ্ছে সমযোজী বন্ধনের সাহায্যে, এবং অনেকগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে লুইস ডট গঠন এবং ড্যাশ গঠনটা জানার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমরা সমযোজী যৌগের কতগুলি ধর্ম নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।